নারীদেহ শুধু পুরুষের মনোরঞ্জনের জন্য? নোলকের পা দুটো দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত, কোমরে পানি ভর্তি বিশাল আকৃতির এক কলসি। সম্ভবত এত ভারী কলসটা ওঠানোর ফলে এমন হয়েছে, কারণ 8 মাসের গর্ভবতী ছিল সে। সারা দুপুর ঠাটা রোদে দাঁড়িয়ে থেকে ধান শুকিয়েছে, টেনে টেনে তক্তার উপর রেখেছে। সারাদিনে কেবল একটু পরপর শরবত খেয়েছে, এর বেশি কিছুই না। রোদের তাপে পুড়ে যাওয়ার উপক্রম। যখন বিকাল নামলো, ধারায় বিরতি দিল শরীরকে, তখন পুকুরে গিয়ে কয়েকটা ডুব দিয়ে শরীরকে শীতল করলো সে। তার পরপরই ঘরের জন্য কলসি ভরে জল নিল। সন্ধ্যার পর শ্বশুর বাজার থেকে এলে হাত পা ধুতে জল এগিয়ে দিতে হয়, তাই পুকুর থেকে নিয়েছিল জল। রোজও সে এইগুলোই করে, কিন্তু আজ হুট করে কলসিটা কোমরে নেওয়ার সাথে সাথে তলপেটের ভেতরে মোচড় দিয়ে উঠল। তারপর ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এলো। রক্তের স্রোতে ভয় পেয়ে গেল নোলক। ভয়ে তার কণ্ঠ দিয়ে শব্দ বেরোলো না। তবুও কোনো মতে এসে ডাক দিল নিজের শাশুড়িকে। মা, এইখানে আহেন না একটু, তাড়াতাড়ি আহেন না মা। পুকুর থেকে তাদের ঘরের দূরত্ব অনেক, তাই তৎক্ষণাৎ তার ডাক শুনতে পেল না তার শাশুড়ি। মিনিট 5 পেরোতেই বাড়ির কাজের মহিলাটি পুকুর পাড়ের দিকে আসে। এদিকে নোলক ততক্ষণে বসে পড়েছে পুকুরের রাজকীয় ঘাটটাতে। কাজের মহিলাটির নজর প্রথমেই গেল নোলকের পায়ের দিকে। আঁতকে উঠল সে, উত্তেজিত কণ্ঠে বলল, সর্বনাশ হইয়া গেছে যে। বৌমণি, আপনি ডাক দেন নাই কেন হগ্গল রে? বন্ধ হয়ে আসছে নলকের চোখ, কথা বলতে পারছে না। কেবল তার চোখের উপর ঝাপসা হচ্ছে স্মৃতিরা। সন্তান যে আর নেই, তার কত আশায় ছিল কোল আলো করে যদি একটা সন্তান আসে তবে তার দুঃখের দিন ফুরাবে, তার স্বামী ঘর মুখে হবে। কিন্তু অভাগীর কি আর সুখ মেলে? গায়ের রং কালো, তার উপর এক পা বড়, আরেক পা ছোট। এই টুটিগুলোর জন্যই তাকে শ্বশুর বাড়িতে অবহেলার আসন পেতে হয়েছে। বাড়িতে কাজের জন্য আলাদা মহিলা থাকলেও বেশি কাজটা করতে হয় তাকে। তবুও কারুর মন পেল না সে। তার স্বামী তো বছরের বেশিরভাগ সময় থাকে শহরে। বিয়ে হয়েছে 1 বছর, বাবা মা হারা এতিম সে। বড় দুটো ভাই আছে যারা সংসারী। টুটুপন্ন বোনকে কোনো মতে বিদায় দিয়ে ঘাট থেকে নামিয়েছে, তাও দিতে পারেনি যৌতুকের কিছু টাকা। তাই তো বিয়ের পর আর এ মুখো হয়নি ভাইয়েরা লজ্জায়। নলকের আর নাওর দেওয়াও হয়নি বাপের বাড়ি। তবে বাচ্চাটা পেটে আসার পর কত চিঠি লিখেছিল বড়দাকে, ছোটদাকে, চিঠির উত্তর কিংবা ভাই কেউ আসেনি। দুঃখের কথা ভাবতে ভাবতে আধার হলো নলকের পৃথিবী। জ্ঞান হারালো সে। বিশাল বাড়ির ফেলে রাখা ঘরটাতে দাঁড়িয়ে আছে নোলক, জানালা ধরে। জানালার অপর পাশে লেবু গাছ, তারপর ওই বড় একটা পুকুর। একেতে অসুস্থ, তারপরে নোলকের শরীর আরো ভেঙে গেছে। দেখা দিয়েছে রক্ত শূন্যতা, শুকিয়ে কাঠ হয়ে গেছে সে শরীর। পাড়া প্রতিবেশী কাকি জেঠিমারা হাজির হয় তার ঘরে। নোলকের ধ্যান ভাঙে। তাদের পদর্পণে দ্রুত সে মাথায় 1 হাত ঘোমটা দিয়ে বসার জন্য জলচৌকিগুলো এগিয়ে দেয়। তাকে দেখতে আসা এক জেঠিমা তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, কি চেহারা বানাইছস বউ, তোর শাশুড়ি কি খাওয়ান নাই তোরে? জেঠিমার আফসোসের আড়ালে ঠাট্টা শুনে উপস্থিত মহিলাবৃন্দ হেসে ওঠে, যা দেখে নোলকের শাশুড়ি অগ্নিদৃষ্টি ফেলে নোলকের দিকে। দাঁত কিরমির করে বলে, খাওয়াই মুনা কেন? ঘাট ধইরা ঝামেলা আনছি, না খাওয়াইয়া জামু কই? আমরা না খাওয়াইলে ওর উপায় আছে? বিয়ার পর ওর 2 ভাই তো এখনো এমুখো হয় নাই, না ওর নিবা তো দূরের কথা। চোখ উপচে কান্না আসে নলকের, হাহাকার করে ওঠে বুক। যতই হোক নিজের ভাইদের নামে কেই বা এসব সহ্য করতে পারে। জেঠিমা মিছিমিছি ধমক দিয়ে বলে, তা বউ, এবারের বাচ্চাটা তো মইরা গেল। এবার রামপ্রসাদ শহর থেকে ফিরলে আবার একটা বাচ্চা নিও। তা তোমরা কেমন মেয়ে ছেলে বাছা? মাইয়া মানুষ হইল গিয়া মধুর মতন, আর বেটা মানুষ হইল ভোমরা। মধুর টানে তাদের আসতেই হইব। বিছানায় সুখ দিবা বেশি কইরা, তাহলে না বেটা মানুষেরে মন পাইবা। মায়ের বয়সী মহিলার মুখে এমন কথায় লজ্জায় মিয়ে গেল নোলক। জেঠিমার সাথে বসে থাকা জেঠিমার ছেলের বউ ঠাট্টা করে বলে উঠল, মাগো,
আমাগো নলকের তো ডক চেহারা নাই, তাই হয়তো ঠাকুরপো এমুখো হয় না, কিন্তু আবার ঠিক সোহার করতে ভোলে নাই, না হলে কি বাচ্চাটা আসতো? কি গো ছোট, জামাই যদি বাঁধতে না পারো তবে এমন টসটসে শরীর দিয়ে কি লাভ? মাইয়া মানুষের সব স্বামীর নামে উজাড় করে দিতে হইব, তাহলেই তো স্বামী আটকাইব, না হয় ওই যে খারাপ মেয়ে ছেলের হাতে পড়ব, তুমি আর শান্তি পাইবা না। স্বামীর নামে এমন কথা শুনে আঁতকে ওঠে নোলক, ভীত কণ্ঠে বলে, না না, অমন বইল না দিদি, অমন বইল না দিদি, অকর্মা মেয়ে মানুষ যত সব। আমার ছেলেটা যাও মাসে কয়েকবার বাড়িতে আসতো, বিয়েকরণের পর তার 3 মাসেও নাকি সময় হয় না। বুঝি না আমি কিছু? আমি তো মা, ছেলে আমার ওই মাইয়া বিয়া কইরা সুখ পাইল কই যে বাড়ি আসবো? বাচ্চাটাও খাইল সে। হয় এবার আমার ছেলের আঁচলে বাঁধবা, নয় পথ দেখবা বাপের বাড়ির। শাশুড়ির ব্যঙ্গ করা কথার উত্তরে নলক আর কোনো কথাই বলে না, আরও যতক্ষণ তাকে নিয়ে নোংরা নোংরা ঠাট্টা তামাশা হয়। সে কেবল চুপ করে শুনে সব। এই তো বুঝি সস্তা নারী দেহ, পুরুষ মানুষ সে দেহের লোভে না পড়লে কোনো দামই নেই। সন্ধ্যা থেকে বেলা গড়াতে যে যার মতো প্রস্থান নেওয়ার প্রস্তুতি নিতেই প্রতিবেশী বড় যাকে আড়ালে টেনে নেয় নোলক। ফিসফিস কণ্ঠে বলে, দিদি, ভাসুর ঠাকুর না পশ্চিমের গ্রামে গেছিল, আমার ভাইগরে খবর দিছিল, বলছিলা তুমি? হ, তেনারে বলছিলাম, তিনি তো তোমার আবার পছন্দ করে, তাই সে গেছে তোমার ভাইদের কাছে, কিন্তু তোমার ভাইরা তেমন কিছু জানায় নাই। মনটা ছোট হয়ে আসেন নলকের। তাকে মন খারাপ করতে দেখে তার বড় যা ফিসফিস করে বলল, মন খারাপ বাদ দিয়া আমার ঠাকুরপো সুখে থাকবো এমন কথা ভাবো। বেচারার এমন অসুখী জীবন তো আর ভালো লাগে না। এককালে যে লোক আমার দেহের টানে শহর থেকে গ্রামে আইতো, রাত বিরাইতে লুকাইয়া আমার ঘরে হানা দিত, তৃপ্তি নিয়া যাইতো, সে কিনা তার বউয়ের টানে গ্রামে আহে না। কেমন কথা গো? তোমারে বুদ্ধি দিই শোনো, ঠাকুরপো আসার আগে ভালো মন্দ খাইয়া শরীরটা ভার করো। টসটসে শরীর পেলে আর ছাড়তে পারবো না, সুগন্ধি মাখবা শরীরে। আর শোনো, সে এলে বক্ষ বন্ধনীটা পরার দরকার নাই, কেমন? নোলক হা করে তাকিয়ে রইল। নিজেকে সে সব সময় সতী সাবিত্রী রেখেছে পৃথিবীর কাছ থেকে যুদ্ধ করে, আর তার স্বামী কিনা বৌদিদের সাথে। মন থেকে ধিক্কার এলো নলকের, সাথে বেরিয়ে এলো আফসোসের সুর। সেই আফসোস নিয়েই ভাইদের কাছে আবার চিঠি লিখল। দুর্গাপুজো উপলক্ষে যেন নায়ন নিতে আসে তাকে। কতদিন বাবার ভিটে মাটি ছুঁয়ে দেখা হয় না। চিঠি লেখা শেষ করে জ্যোৎস্না ভরা আকাশের দিকে তাকায় নলক। দিন গোনে ভাইদের চিঠির আশায় থাকে স্বামী ফিরে আসার। চারদিকে কাশফুলের দোল খেলা নিয়ে আশ্বিন মাস উপস্থিত হয়। পুজো পুজো গন্ধে ভরে উঠেছে চারপাশ। আনন্দে আত্মহারা প্রকৃতি। নোলকের স্বামীও বাড়ি আসে। কেবল আসে না নোলকের ভাইদের খবর। মনমরা হয়ে পড়ে থাকে নোলক। আর কি ভাইদের দেখা হবে না? পুজো দেখতে যাবে বলে নোলক লাল টকটকে শাড়ি পরে তৈরি হয়ে নিল। শরীরে মোটা মোটা স্বর্ণের গহনা, সুগন্ধি মেখে নিল যত্নে। তার মধ্যে তার স্বামী রামপ্রসাদ ঘরে আসে, আর সে সামনে দাঁড়িয়ে থাকা নলকের দিকে এগিয়ে গিয়ে কোমর জড়িয়ে ধরে শক্তভাবে। নলক কিছুটা কেঁপে ওঠে, কাপা কাপা কণ্ঠে বলে, পূজাতে যাইবেন না? রাত তো হইল, মা বলছে আপনার সাথে যাই তো, চলুন। রামপ্রসাদ ততক্ষণে ব্যস্ত হয়ে গেল নিজের উন্মাদনায়। নলকের চোখের জল ব্যথা কিছুই ছুতে পারল না তাকে। তার উন্মাদনায় মাতিয়ে দিল নলককেও। পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল সে শরীরের নেশায়। দূর হতে ঢাকের শব্দ শোনা যাচ্ছে। পূর্ণিমায় ভরা রাত, নলকের চোখে অশ্রু, রামপ্রসাদের মুখে বিশ্রী ভাষা এবং নোংরা উন্মাদনা। তখন প্রায় মধ্যরাত, কপালে লেপটানো সিঁদুর, পায়ে আলতা, শরীরে অজস্র দাগ নিয়ে নোলক দাঁড়িয়ে আছে আয়নার সামনে। খাটে বিভোর হয়ে ঘুমাচ্ছে তার স্বামী। নোলকের ফট করে ঘৃণা জন্মালো নিজের প্রতি। নারীর মূল্য কোথায়? পুরুষের বিছানার তৃপ্তি হতে না পারলে নাকি নারী হওয়া যায় না? তবে জীবনের মূল্য কি? নোলক ভাইদের এই মধ্যরাতে লণ্ঠনের আলোয় বসে আরেকটা চিঠি লিখল। চিঠি না, বলা যায় অভিযোগ। প্রিয় বরদা, তোমরা আমায় নায়ন নিবা
ভাইবা আমি কতদিন বাচ্চা ছিলাম তোমাদের শেষ দেখার লাইগা। ভাবছিলাম পূজার উপলক্ষে তোমরা আমারে দেখতে আইবা, কিন্তু তোমরা তো আইলা না। আজ নবমী, ভোর হইলেই দশমী, দুর্গা মায়ের বিসর্জন। আমি সে বিসর্জনের সাথে আমারে বিসর্জন দিলাম। তোমরা আমারে ভালো ঘর দেইখা বিয়া দিছো, কিন্তু আমার ভালো থাকার গল্প দেখলা না। ইতি নলক। চিঠিটা টেবিলের উপর রেখে এলোমেলো শরীরটা নিয়ে নলক রাজকীয় পুকুর ঘাটটার দিকে এগিয়ে গেল। মাটির দুর্গা বিসর্জন হওয়ার আগেই বিসর্জন হলো মানুষ দুর্গার। 2 হাতে মিষ্টি নিয়ে বোনের শ্বশুরবাড়ির রোয়াকে বসে আছে নলকের বর্দা, কারণ আজ তার বোনের 30 দিনের শ্রাদ্ধ। অবশেষে নলকের নায়র যাওয়ার ইচ্ছা পূরণ হলো। তার দাদা তার স্মৃতি নিতে এসেছে যে। সমাপ্ত।